তাদের একটা অ্যাটিটিউড ছিল, তোমরা নাও নাও, না নাও নাও, যাও। তারা আমাদেরকে কোনো দর কষাকষি তেমন কোনো সুযোগ সুবিধা দেন নাই। এবং আমরা নির্বাচনের সময় হলো, আমরা নেতৃবৃন্দ বসলাম যে আমরা নির্বাচনে তখন যাব কি বাদ দিয়ে দেব। প্রশ্ন আসলো, আমাদের দল আন্দোলনে নেই, আমাদের দল নির্বাচনে যদি না যাই ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা। তখন যেটা হলো, নির্বাচনের আমাদের মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি, আমরা এতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করেছি। তার অর্থ রাজনীতি করব গলায় মালা নেওয়ার জন্য, না হলে মালা থাকবে না, অথবা রাজনীতি করব না। কিন্তু এখনকার রাজনীতিক চরিত্র পরিবর্তন হওয়া শুরু করেছে, এটা আমি লাস্টের দিকে সম্ভব বলে বলবো। সেটা হলো, এখন আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই ধরনের রাজনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সেই জন্য প্রস্তুত ছিলাম না, কাজে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম নির্বাচনে যাওয়ার জন্য। কিন্তু আমরা নির্বাচনের জন্য আমরা আপনাদের থেকে দরখাস্ত চাইলাম, আপনারা সিলেকশন করলাম, আমরা নমিনেশন দিলাম, আপনারা সাবমিট করলেন, উইথড্রলের ডেট চলে গেল, আমরা মাঠে প্রার্থী চলে আসলো। তখন পর্যন্ত আমাদের দর কষাকষির ফলাফল শূন্য। শুধু একটা দিন আমাদের বাকি থাকলো, 16ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দ, এটা আমরা ধরে রেখেছিলাম, প্রতীক বরাদ্দ না করলে নির্বাচনে যেতে পারবে না। 16ই ডিসেম্বর রাত্রে আমাদেরকে 26টার একটা তালিকা দেওয়া হলো, যে তালিকায় আমাদের এ পর্যন্ত নেগোসিয়েশনের সময় 100 তালিকা, 70 তালিকা, 40 তালিকা, 50 তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম। এগুলোর কোনো বরাদ না করে নিজের ইচ্ছায় যেখানে আমাদের ওখান থেকে কিছু নিয়েছে, যেখানে যার যেরকমভাবে মনে হয়েছে তার 26টা তালিকা, এবং পরিষ্কার বলে দিল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের পক্ষে আমরা উইথড্র করলাম। সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাড়াও আওয়ামী লীগের আরও ক্যান্ডিডেট ছিলেন, বেশিরভাগ জায়গায়, শুধু 2টো জায়গা ছাড়া বোধ হয়, এবং শক্তিশালী ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগ, এবং অন্যান্য দলের ক্যান্ডিডেট ছিল। এবং অনেক ক্ষেত্রেই স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য, অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে। সেই 26টা তালিকা দিয়ে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে। বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই। এবং তারা বলেছিলেন যে আমরা বলছিলাম নির্বাচনে আসবো, দর কষাকষির মূল একটা কথা ছিল, আমি বলতে ভুলে গেছি, যে এই দর কষাকষি না করার কথা ছিল যে আমরা নির্বাচনে আসবো, নির্বাচন আবার সুষ্ঠু হতে হবে, নির্বাচনে প্রশাসন দলীয় কর্মীর মতো ব্যবহার করবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দলীয় কর্মীর মতো কাজ করবে না। তারা বলেছিলেন আমরা একটাই শুধু সুবিধা দিতে পারি, আমাদের নৌকা মার্কা বা আমাদের দলীয় প্রতীক থাকবে না, তাহলে দলীয়করণ হবে না, আমরা বাকিটা নিশ্চিত করব। আমি এই কথাতে কনভিন্স ছিলাম না, তথাপি আমরা রিস্ক নিতে চেয়েছিলাম। কিন্তু 26টা তালিকা দেওয়ার পরে আমি বলেছি আমাদের অন্তত পক্ষে রানিং এমপি সহ আরও 10-15 জন খুব ভালো ক্যান্ডিডেট আছে যারা ফেয়ার নির্বাচনে পাস করতে পারবে, তাদের তালিকাও নাম ঢুকাতে হবে। না হলে 16 তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইলভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয়, যারা থাকবেন না তাদের নেতৃত্বে নেওয়া হবে। এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম, তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো, যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না। সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই। তখন আমি বলেছিলাম আরও 10 থেকে 15টা আমাদেরকে নৌকা মার্কা উঠিয়ে দিন এবং আমাদেরকে নিশ্চিত করুন যে সব জায়গায় নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ। তারা আমাকে কথা দিয়েছিলেন যে সেটা তারা করবেন এবং করতে গিয়ে এক পর্যায়ে শুধু আমার স্ত্রীটা দিয়ে বললেন যে
বাকিগুলো প্রসেসে আছে, ঠিক আছে। এবং বাইরে প্রচার করা হলো যে আমি আমার স্ত্রীর মনোনয়নের জন্য আমি নির্বাচনে এসেছি, আমি দলকে বিক্রি করে আমি স্ত্রীর মনোনয়নের জন্য নিয়েছি। সে সময় একই সঙ্গে ঢাকার আরও কয়েকটা সেন্টার আসনের জন্য আমি তখন দাবি করেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম বাকি, এবং তারা আমাকে কথা দিয়েছিলেন এবং তখনও কথা দিয়েছিলেন সেদিন লাস্ট পর্যন্ত 17 তারিখ যে তারা চেষ্টা করবেন। পরবর্তীকালে যখন হয়নি তখন তারা বলেছিলেন আমরা দায়িত্ব নিচ্ছি এগুলো জায়গায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এখন প্রশ্ন আসলো, আমি আমার স্ত্রীর জন্য দল বিক্রি করে দিয়েছি। আমি একটা কথা বলতে চাই যেটা আগে কোনো সময় বলিনি। উত্তরা আমি বসবাস করি 30 বছরের বেশি সময় থেকে, এবং সম্পূর্ণ সময়টা আমি উত্তরা যখন থাকতাম তখন আমি রাজনীতি করতাম। আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম উত্তরা থেকে, সমস্ত দলের লোক আমাকে চিনত। আমি রাস্তা হেঁটে গেলে আমি 2018 সালে উত্তরা থেকে নির্বাচন করার জন্য ইলেকশন ক্যাম্পেইন পর্যন্ত করেছিলাম। তার আগেও আমি ইলেকশন করার চেষ্টা করেছিলাম। আরেকটা কথা বলা হয়েছে আমার, যেটা পরবর্তীকালে আমি ডয়েস ভ্যালি এবং তাদের থেকে শুনলাম যে আমাদের লোকেরা বলেছে যে আমার স্ত্রীকে হঠাৎ করে এনে আমি একেবারেই প্রেসিডিয়াম মেম্বার বানিয়ে দিয়েছি। আমার স্ত্রী 2010 সালে 16ই জুন আমার নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের চিঠির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দলে যোগদান করেছেন 2010 সালে। তারপর থেকে এই দলে ছিলেন। আমি আসার পরে বেশি করে অ্যাক্টিভ করেছি তাকে দুটো কারণে। একটা হলো লালমনিরহাটে আমার কনস্টিটিউয়েন্সি ছিল, সেখানে আমি যেতে পারি নাই, সেখানে আমার ওয়াইফ সেখানকার কমিটি করেছে সম্পূর্ণভাবে সফলভাবে, জেলার একটা কাউন্সিল করে সেখানে কমিটি করে, এবং আমাদের দলের সাংস্কৃতিক পার্টি যেটা কোনো সময় সেমন কার্যকর ছিল না সেটাকে সে কার্যকর করেছে। তার প্রেক্ষিতেই তাকে আমি নয়, আমাদের সঙ্গে যারা সিনিয়র নেতা ছিলেন তারা তাকে প্রমোশন দিয়ে প্রেসিডেন্ট মেম্বার করেছেন। কাজে এই কথাটা বলা হয় এটা সঠিক নয়, এটা আপনাদেরকে জানার দরকার ছিল এবং এটা ব্যাপকভাবে প্রচারণা করা হয়েছে। আর একটা হলো যে আমি উত্তরা আসন নেওয়ার পরে আমার যে লালমনিরহাট 3 আমার আসন, যে আসন থেকে আমি এমপি হয়েছিলাম লাস্ট টাইম এবং আগে 2-3 বার হয়েছি, সেই আসন থেকে আমাদের নৌকা মার্কার ক্যান্ডিডেট উইথড্র করা হয় নাই, বন্ধ করা হয়েছে। সেটা পরবর্তীকালে আমি জানতে পারলাম। সেখানে প্রচার করা হয়েছে যে সিলেটের আতিকের আসনের বিনিময়ে আমি আমার ওয়াইফের আসন নিচ্ছি। এটাও একটা প্রচারণা, মিথ্যা প্রচারণা, শুধু আমাকে ছোট করার জন্য। এটা যাদের কাছে হিসাব আছে তারা এটা বলতে পারে। আমাকে ধ্বংস করা মানে জাতীয় পার্টিকে ধ্বংস করা। আমি যেহেতু জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ মানে জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ, এবং সেটা করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, পরবর্তীকালে যখন আমরা নির্বাচনে যাওয়ার মনস্থ নিয়েছি, নির্বাচন করব, তখন আমি নির্বাচন যাতে ভালো করে করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু এই যে তাদের প্রচারণা 26টা সিটে ছাড় দেওয়া হয়েছে, এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই 26টা যারা ছিলেন তারা মনে করেছেন যে আমরা হয়তো জিতে যেতে পারি। আগে যেমন 2014-18 হয়েছে, কোনো কষ্ট না করলে হয়তো জিতবো। কাজে তারা গা লাগাননি। আমি বারংবার কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু ছাড় হয় নাই, আওয়ামী লীগের ক্যান্ডিডেট আছে, তারা জিততে পারে। সরকার কোনো রকম সেরকম ফেয়ার করবে কিনা আমরা জানি না, তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তথাপি অনেকেই বুঝতে পারেননি অথবা পেয়েও কিছু করতে পারেননি। আর সেকেন্ড ছিল যে বাইরে প্রচারণা হয়েছে দল বিক্রি হয়ে গেছে, কাদের সাহেব 200 কোটি টাকা পেয়ে গেছেন, 300 কোটি টাকা। কাজে আমাদেরকে টাকা, আমাদের তো জিতার কোনো সম্ভাবনা নাই, যেহেতু 26টা আসনের মধ্যে আমরা পাইনি, কাজে টাকার ভাগ চাই। আর একটা হলো যে আমি ঘুরে ঘুরে সমস্ত জায়গায় ক্যাম্পেইন করিনি, প্রাইম মিনিস্টার যেমন করেছেন। আমাকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে। উনি যেটা করেছেন আমারও সেটা করার দরকার ছিল। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি, কেন বর্তমান প্রাইম মিনিস্টারের সঙ্গে যদি আমাকে তুলনা করা যায় নির্বাচন ক্যাম্পেইনে, যেখানে রাষ্ট্রীয় সকল ক্ষমতা এবং সকল সম্পদ এককভাবে ওনার কন্ট্রোলের মধ্যে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন হ বললে, উনি যদি হ বলে বাংলাদেশের প্রেক্ষিতে সেটি তখন হয়ে যায়। সেখানে উনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, তার সঙ্গে আমি কম্পিটিশন করব, এটা আমাদের অনেক লোকরা বলেছেন, আমাকে ক্রিটিসাইজ করেছেন। আমার মনে হলো, আমার এক বন্ধু বলেছিলেন যে এই ক্রিটিসাইজ হচ্ছে, আপনাকে যদি বলতো মাননীয় প্রধানমন্ত্রীর পোশাক আশাক ইত্যাদি ফলো করে আপনি করেন তাহলে হয়তো ভালো হতো, তবে ওটা আমার জন্য কঠিন হতো। ওই পোশাক আশাক পরে তো আর আমার পক্ষে নির্বাচন করা সম্ভব, ক্যাম্পেইন করা সম্ভব। যাই হোক, তথাপি আমি আমার নির্বাচনী এলাকার আশেপাশে যেখানে মানুষে চেয়েছে সেখানে আমি নির্বাচনী ক্যাম্পেইন করেছি।
যেখানে মানুষে বলেছে যে আপনার আসা দরকার, আমি এই নির্বাচনের ভিতরে গেছি, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে 100 জন টেলিফোন করেছে, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, এবং দিন রাত আপনার দল বিক্রি করে দিলেন, এটা করলেন, ফেসবুকে অকথ্য অশ্লীল কথা আমার নামে প্রচার করা হচ্ছে কন্টিনিউয়াসলি। এবং আর একটা কথা হলো, পরবর্তীকালে নির্বাচনে কেন গেলাম, এটা আর একটা কারণ হলো আমি লিডার অফ দি অপোজিশন হওয়ার জন্য গেছি। লিডার অফ দি অপোজিশন কে হবে আপনারা জানতেন? নির্বাচনের পর যদি আমি জিতেও থাকি, আমি নির্বাচন লিডার অফ দি অপোজিশন কে হবে এটা নিয়ে তো বাংলাদেশে 2-3 মাস গবেষণাই চলছে, যতক্ষণ না হয়, যদিও আইনগতভাবে আমারই হওয়ার কথা। এবং নির্বাচনে আমি যদি জানতামই লিডার অফ দি অপোজিশন হব, তাহলে তো অন্য কথা ছিল। আমি তো কেউই জানতো না বাংলাদেশ, এইটাও প্রচার করা হয়েছে। এবং এইটাও বলি আপনাকে, আমি ডেপুটি লিডার অফ দি অপোজিশন হয়েছিলাম, এবং আমাকে ডেপুটি লিডার অফ দি অপোজিশন থেকে নামিয়েও দেওয়া হয়েছিল, কেননা আমি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না। ভবিষ্যতে কি হবে আমি জানি না, ওই অভিজ্ঞতা আমার আছে, কাজে ওই লোভ লালসার জন্য আমি করি নাই। এখন নির্বাচনের পরবর্তীকালে আমি যেটা বললাম, দলের মধ্যে ওই একটা কথা, টাকা বিক্রি হয়েছে, টাকার ভাগ পেলাম না, এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা। তারপরে আমরা নাকি সাগরে ফেলে দিছি আমি তাদেরকে। নির্বাচনের মনোনয়ন নিয়ে কোনো বাণিজ্য হয় না, এটা কথা উঠেছে। মনোনয়ন বোর্ডে সিনিয়র সমস্ত নেতাকে রাখা হয়েছে, যে চেয়েছে তাকে রাখা হয়েছে, এবং সেই জেলার যে প্রধান ছিলেন, জেলা সভাপতি অথবা আহ্বায়ক, তাকেও রাখা হয়েছিল, এবং আমি তাদের মতামতের ভিত্তিতে সমস্ত মনোনয়ন দিয়েছি। কোনো মনোনয়ন আমি নিজের ইচ্ছায় দেই নাই। কাজে মনোনয়ন বাণিজ্যের প্রশ্ন আসে না, কিন্তু সেগুলো প্রচার করা হয়েছে। আমার এগেনস্টে দুর্নীতি দমন কমিশন মামলা দেওয়া হবে। আমি কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করেছি, আর সরকারের কাছে 200 কোটি টাকা খেয়ে মেরে দিয়েছি, পার্টিকে বিক্রি করে, এবং পার্টির লোককে জবাই করেছি, মাঠে ছেড়ে দিয়ে জবাই করেছি। কোনো লোককে আমি জোর করে ছেড়ে দেই নাই, কোনো পয়সা দেবো এই কথা কোনো ক্যান্ডিডেটকে বলি নাই। সমস্ত ক্যান্ডিডেটকে আমি জিজ্ঞাসা করেছি, তোমাদের কি ইলেকশন করার মতো অর্থ আছে? সবাই বলেছে আছে। সামর্থ্য আছে? হ্যাঁ আছে, ইলেকশন করব। তখনই ইলেকশনে দেওয়া হয়েছে, এবং তারা ইলেকশনে গিয়ে অনেকেই, আমি সবার কথা বলবো না, অনেকেই আমাদের এখান থেকে একবার টাকা চেয়ে যে ওখানে গিয়ে ওখানকার ক্যান্ডিডেটদের সঙ্গে দর কষাকষি করেছেন। এটা আমাকে ওখানকার ক্যান্ডিডেটরা বলেছেন। আমরা ইলেকশন করেছি এর আগে 2001 পর্যন্ত, 2096, 2001, 91 একক নির্বাচন করেছি। সে সময়ও আমরা জানতাম 40 থেকে 50 জন আমরা জাতীয় পার্টির ক্যান্ডিডেট ফাইট করতে পারবে। আর বাকিদেরকে আমি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম, বাকিদেরকে কেন দিচ্ছেন? বলে আরে পোস্টার লাগায় ঘোরাঘুরি করবে, জাতীয় পার্টির নামটা থাকবে। এবারও আমরা সেটাই আশা করেছিলাম, কিন্তু ওনারা পোস্টারও লাগান নাই। ওনারা কাজের মধ্যে অনেকে করেছেন প্রকাশ্যভাবে জ্ঞান দরবার করে, দর কষাকষি করে বিক্রি করেছেন অনেকে। আবার কিছু হয়তো টাকা পয়সা পেয়ে আমাদের বিরুদ্ধে টেলিভিশনে এসে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। যাই হোক, আমার কথা হলো সত্য সত্যই থাকে, মিথ্যা মিথ্যাই থাকবে। তবু আমার মনে হয়েছে যে আপনাদেরকে ডেকে এই কথাগুলি বলা আমার দরকার ছিল। এখন যে রাজনীতি দাঁড়িয়েছে, আপনাদেরকে একটা কথা বলে, আমি সংসদে বলেছি, নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। আমরা গেলেও হতো না, এখনো হয় নাই। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হতো সেখানে যেত, সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া ছিল। এবং আমরা যদি তারা নাও যেত, শুধু জাতীয় পার্টি সার্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো, তাহলে এখনকার অবস্থা এখনই থাকতো। এখন আর একটা কথা, দুঃখের কথা বলি, বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে। আমি তাদের দোষ দিই না, আমি সহানুভূতিশীল। দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিল, তারা সফল হয়নি, কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি এত বিশাল নেতা, আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যৎই চেঞ্জ হয়ে যেত। আমি নিজেকে এত বড় নেতা মনে করি না, এবং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি নির্বাচনে যাই আর না যাই, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক, যে পরিস্থিতিতে এখন আছে, এখন গ্রহণযোগ্য হয় নাই, সেই রকমই থাকতো, এবং এইরকমই দেশ চলতো, এইভাবেই সরকার চলতো। কাজেই আমাকে দোষ দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করবেন না। বিএনপি জামাত দিনরাত, আমি বেঈমান, আমি গেলাম জন্যই নির্বাচন হলো, আমি না গেলেই নির্বাচন ভণ্ডুল হয়ে যেত, তারা আবার ক্ষমতা আসতেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো নিজেদের দোষ ঢাকার জন্য আমার কাছে দোষ দেওয়া। তো যেটা বলেছিলাম সংসদে, আমি বলেছি যে নির্বাচন ভালো হয় নাই। সংসদে আমি বলেছি, এই পরিস্থিতিতে সামনের দিকে কোনো দল রাজনৈতিক দল হিসেবে টিকতে পারবে না।
আমাদেরকে তারা কোনো স্পেস এখনো দিচ্ছে না। আমরা নির্বাচনে যাচ্ছি, নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করার চেষ্টা করছি, সরকারের বিরুদ্ধে কথা বলছি, ভোট দেওয়ার চেষ্টা করছি, আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ভোটও দেওয়া হচ্ছে না, আমাদের জিরো করে দেওয়ার চেষ্টা করছে আর অপপ্রচার করে। আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না। আর এখন থাকছে শুধু আওয়ামী লীগ। আওয়ামী লীগের কথা আমি বলি, তারা আমার বিশ্বাস মতে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে। একদলীয় শাসন ব্যবস্থা মানে হলো একজন সুপ্রিম লিডার থাকবে, একজন সুপ্রিম লিডার থাকবেন, উনি সবকিছু জবাবদিহিতার ঊর্ধ্বে, এবং সেখানে উনি ভোট করলেও করতে পারেন, নামকান বাস্তে না করলেও থাকবেন উনি। এটা হলো একদলীয়, এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচিত করতে হবে। যদি সঠিক নির্বাচন হয় তাহলে তারা প্রথম আনুগত্য হবে সুপ্রিম লিডারের কাছে, তারপরে আনুগত্য হবে জনগণের কাছে। কিন্তু যদি সেই নির্বাচন কারচুপির নির্বাচন হয় তাহলে তার প্রথম আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে, দ্বিতীয় আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে। এই ধরনের একটি সিস্টেম তৈরি করার জন্য আওয়ামী লীগ কাজ করছে। তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই। কাদের স্যারকে বিশ্বাস করি না, উনি গৃহপালিত হতে রাজি হবেন না। কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে, আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন, এবং সেখানে টবের মধ্যে গাছ, মাটির ভিতরে যার শিকড় নেই সেই সমস্ত দলকে ওনারা সামনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, যারা এইসব দলের দিকে ঝুঁকে যান তাদের পরিণতি কি হয়েছে এবার ইলেকশনে দেখেছেন। কিংস পার্টিগুলো কি হয়েছে, এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরোধী দল হবে, তাদের অবস্থান কি? 14 দলীয় জোটের কি অবস্থান? আর যারা মিত্র ছিলেন আওয়ামী লীগের গৃহপালিত মিত্র, সেই মিত্রদের কি অবস্থা হয়েছে? তারা হারিয়ে গেছে। তখন মানুষে চরমপন্থার দিকে, তখন রাজনীতি হবে হয় মালা না হয় ফাঁসির রশি। এটা যারা গ্রহণ করতে পারবে তারা এই রাজনীতি সাকসেসফুল হতে পারবে। আমরা দেশকে ওই ধরনের চরমপন্থার দিকে নিয়ে যেতে দিতে চাই না। এখনো আমরা মনে করি এটার থেকে উদ্ধার পাওয়া সম্ভব যদি সরকারের মধ্যে এতটুকু শুভ বুদ্ধির উদয় হয়। কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো ভরসা দেখছি না। এখন পর্যন্ত সরকার, এই বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না। তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে। রাজনৈতিক দলের একটা গণমুখী কর্মসূচি থাকবে, একটা গণমুখী তাদের এই আদর্শ নীতি থাকবে, সেটা তাদের মধ্যে নাই। তারা যেটা বলে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার কি বলে চেতনার পক্ষে আর মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা পাকিস্তানিদেরকে বৈষম্য করার জন্য 21 ভাষা সৈনিকরা জীবন দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যে রাষ্ট্রভাষা বাংলা না হলে চাকরি বাকরি পাবো না, আমাদেরকে নিচের দিকে ফেলে দেওয়া হবে, আমাদেরকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন করা হবে। তার জন্যই মানুষ জীবন দিয়েছে। ভাষার ভালোবাসার জন্য তো দিবেই। ভাষার ভালোবাসার জন্য একজন যে কোনো মানুষ, তার সাঁওতালরা তাদের ভাষা পছন্দ করবে, মাতৃভাষাকে সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। সেই জন্য মানুষের জীবন দেয় নাই, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য দিয়েছে। আর এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। জনগণের ভোটের কোনো অধিকার নাই। ভোট দিয়ে তারা জনগণের, তার ফলে জনগণ কোন রাজনৈতিক কর্মকাণ্ডে মানে যেটা রাজারা যে কাজ করে, মানে দেশ পরিচালনার মধ্যে জনগণের কোনো ভূমিকা নাই। তাহলে এটা যে প্রজাতন্ত্রে রাজারা রাজ্য চালানোর জন্য প্রজাদের কোনো ভূমিকা থাকে না, সেটাকে কখনোই প্রজাতন্ত্র বলা যায় না। এবং সেটাতে এই যে আমরা জনগণকে বিরাজনীতিকরণ করছি, রাজনীতি থেকে দূরে সরে এসেছে, তারা ইলেকশনে আসতে চায় না, তারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায় না, ইলেকশনে ভোট দিতে চায় না। এগুলো হলো বিরাজনীতিকরণ। এখন ইউনিভার্সিটিগুলোতে সমস্ত প্রফেশনাল বডি সব বিরাজনীতিকরণ হচ্ছে, নিজস্ব লোক বসে দেওয়া হচ্ছে, তাদের নিজস্ব কোনো কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না। এই বিরাজনীতিকরণ হলো মুক্তিযুদ্ধের চেতনার সর্বাত্মকভাবে বিপক্ষে এবং স্বাধীনতার চেতনার সর্বাত্মকভাবে বিপক্ষে। যখন আওয়ামী লীগ প্রজাতন্ত্রের রূপ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, এবারও কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেছে যাতে করে আমাদের মধ্যে থেকে এমন লোককে উপরে নিয়ে আসা যারা সর্বাত্মকভাবে প্রথম আনুগত্য আওয়ামী লীগের কাছে, দ্বিতীয় আনুগত্য আওয়ামী লীগের কাছে। অনেকেই পোস্টারে ছবি দেয় না, জাতীয় পার্টির নাম ব্যবহার করে না।
কিন্তু জাতীয় পার্টির প্ল্যাটফর্মটা ব্যবহার করে, জাতীয় পার্টির নমিনেশনটা ব্যবহার করে। আপনাদেরকে কথা দিতে পারি, আমাকে যদি সরিয়ে দিতে না পারে তাহলে এইটা ভবিষ্যতে অ্যালাউ করা হবে না। রাজনীতি যদি করতে হয়, জাতীয় পার্টির রাজনীতি করতে গেলে জাতীয় পার্টি গ্রহণ করতে হবে, আনুগত্য থাকতে হবে জাতীয় পার্টির দিকে, এবং জাতীয় পার্টির নেতাকে মানতে হবে। জাতীয় পার্টির নেতাকে যদি না মানেন, ভোটে তাকে ধরে আর একজনকে নেতা করেন, তাকে মানতে হবে। আপনি আওয়ামী লীগের নেতাকে মানবেন, আওয়ামী লীগের পোস্টার দিয়ে নির্বাচন করবেন ছবি দিয়ে, আর জাতীয় পার্টিকে ব্যবহার করবেন, এই অন্যায় আর সহ্য করা হবে না। সামনের দিকে সেইভাবে প্রস্তুত নিতে হবে। পথ সহজ নয়, পথ সহজ নয়, অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। সেই জন্য আমি বলছি যে সংগঠন কিভাবে করব আগামী দিনে সেটা আপনারা ঠিক করবেন। রাজনীতি আমরা কি দিতে হয় দেব। যে যে গৃহপালিত হতে যায়, গৃহপালিত হওয়ার জন্য আমি সবাইকে আমি ওয়েলকাম করবো, চলে যান, গৃহপালিত হয়ে যান। আমরা গৃহপালিত বিরোধী দল হব না। যে কয়েকজন থাকবো সেটা দিয়েই আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আপোষকামিতা করে গৃহপালিত হয়ে গাড়ি বাড়ি নিয়ে লাভ নেই। এটার একটা সীমা আছে, আমাদেরকে সেখান থেকে উঠে আসতে হবে, না হলে রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন। সেই জন্য আপনাদেরকে আজকে ডেকে এনেছি এই কথাগুলো বলার জন্য, এবং আমি চাই এগুলো আপনারা অন্তর থেকে বুঝেন, কোনো প্রশ্ন থাকে করবেন, আর বড় বড় কালে বক্তৃতা দিবেন কিভাবে আর সামনের দিকে দলকে সংগঠিত করবেন। গৃহপালিত দল নয়, জাতীয় পার্টিকে সংগঠিত করবেন, আওয়ামী লীগের ভিকটিম নয়। সেটা করতে গেলে আপনি যতবারই ক্ষমতাশালী লোক হন আর আমি যতবারই দুর্বল লোক হই, যতক্ষণ এই পজিশন আছি আমি এটাকে শান্তি দেব না কোনো সময়।